আজ রাতে আমি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি। আমি যাচ্ছি সেই পরিত্যক্ত ভিলায়, যেখানে মাঝরাতে নাকি কিছু সত্যিই ঘটে। তুমি কি কখনো অনুভব করেছ, গভীর রাতে কিছু তোমার দিকে তাকিয়ে আছে? অথবা একা ঘরে হঠাৎ কারো নিঃশ্বাসের শব্দ শুনেছ? আজ আমি সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমি একা, কিন্তু সাহস নিয়ে এসেছি। মাঝরাত কি সত্যিই অন্যরকম হয়, নাকি সবটাই আমাদের কল্পনা? আসুন একসাথে দেখি, মধ্যরাতে আমি কি দেখছি। রাত তখন 11:45। আমি একটা পুরনো টর্চ হাতে করে ঢুকলাম দেবনাথ সাহেবের ভিলা নামে পরিচিত একটা জায়গায়। জায়গাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, ঝোপঝাড়ে ভরা, আর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। কেউ বলে, এই ভিলার গেটের ভেতরে রাত নামলেই কিছুর চলাফেরা শুরু হয়। কারো গলা শোনা যায়, কখনো শিশু কাঁদে, কখনো মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। আমি ভাবলাম, আর কতদিন শুনে যাব? এবার নিজের চোখে দেখি না হয়। ভিলার ভেতরটা ছিল ধুলোয় ভরা, ছাদের পাটাতনগুলো কাঠপোকায় খাওয়া, আর এক একটা ঘর যেন সময়ের গন্ধ ছড়াচ্ছে। আমি টর্চটা সামনে ধরে এক এক করে ঘরের দরজা ঠেলতে লাগলাম। হঠাৎ একটা দরজা খুলতেই আমার গায়ে ঠান্ডা বাতাসের ছোঁয়া। কেউ যেন আমার কানে ফিসফিস করে বলল, তুমি চলে যাও। আমি থমকে গেলাম। কেউ ছিল না। আমি একটা ঘরে ঢুকতেই চোখে পড়ল একটা পুরনো আয়না, রূপোর কাজ করা ফ্রেম, আর তার গায়ে একটা দাগ, যেন কেউ একবার হাত বুলিয়ে দিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়ালাম। প্রথমে সব স্বাভাবিক মনে হলো, কিন্তু 15 সেকেন্ড পরে আমি যা দেখলাম, তা বিশ্বাস করতে পারছিলাম না। আয়নাতে আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঘুরে তাকাতেই কিছু নেই। আবার আয়নাতে তাকাতেই ছায়াটা যেন কাছে এগিয়ে আসছে। আমি পিছিয়ে এলাম, দম আটকে যাচ্ছিল, বুক ধকধক করছিল। আমি চিৎকার করে উঠতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। বাড়ির পেছনে একটা সিঁড়ি ছিল, যেটা নিচের বেজমেন্টে নামে। গ্রামের মানুষ বলে, ওখানেই দেবনাথ সাহেব শেষ নিঃশ্বাস নিয়েছিলেন তার স্ত্রীর হত্যার পর। কেউ বলে, সে নিজেই তার স্ত্রীকে খুন করেছিল, আবার কেউ বলে তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। কিন্তু সেই সিঁড়ির নিচে নামলেই নাকি একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি সাহস করে নিচে নামতে লাগলাম, 1 ধাপ, 2 ধাপ। আর হঠাৎ, কি একটা ভাঙা হারমোনিয়ামের শব্দ। কে বাজাচ্ছে রাত 12টার সময়? আমি নিচে পৌঁছাতেই দেখলাম, মেঝেতে ধুলোয় হাতের ছাপ, তাজা ছাপ। একটা মোমবাতি হঠাৎ জ্বলে উঠল নিজে থেকেই। আমি অবাক হয়ে গেলাম, কে আছো? কে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু একটাই আওয়াজ, তুমি কি আমাকে দেখতে এসেছো? আমি ছাদের দিকে যেতে লাগলাম, কারণ উপরের দিক থেকেই আসছিল ভারী পায়ের শব্দ, যেন কেউ হাঁটছে, টান টান করে শাড়ি গুটিয়ে। হঠাৎ আমি একটা ঘরের সামনে দাঁড়াতেই দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে গিয়ে যা দেখলাম, তাতে আমার পা যেন জমে গেল। একজন নারী, লাল শাড়ি পরা, চুল খোলা, চোখে নেই কোনো পাতা, শুধু ফাঁকা, কালো দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার দিকে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তুমি কি জানো আমি এখানে কেন? আমি থরথর করে বললাম, কে আপনি? সে হাসল, ঠান্ডা, জমাট বাঁধা একটা হাসি। আমি এখানেই থাকি, আমি মধ্যরাতেই জেগে উঠি। হঠাৎ জানালার কাঁচ ভেঙে গেল, বাতাসে শাড়ির খুঁট উড়ে উঠল, আর সে মহিলাটি হাওয়ার মতো মিলিয়ে গেল চোখের সামনে। আমি একটা আলমারির দরজা খুলতেই একগাদা পুরনো কাগজপত্র পেলাম। তার মাঝে একটা ছিল হাতে লেখা চিঠি। লেখা ছিল, আজ আমি নিজেই শেষ করলাম আমার জীবন। দেবনাথ আমায় বাঁচতে দিল না। আমি জানি, আমার আত্মা এখানেই থাকবে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ শান্তি পাবে না। আমি বুঝলাম, এই বাড়িটা শুধু পুরনো না, অভিশপ্ত। যার আত্মা এখানে আটকে আছে, সে চাইছে কেউ এসে তার কষ্ট বুঝুক, তার কথা শুনুক। আমি একদৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই চিঠির দিকে, এবং হঠাৎ আবার সেই নারীর গলা। তুমি কি আমার কথা বিশ্বাস করো? আমি আর থাকতে পারছিলাম না, দৌড়ে বাইরে বেরিয়ে যেতে চাইলাম। দরজায় হাত রাখতেই দেখি, দরজা লাগানো, ভিতর থেকে। আমি তো খুলিনি, কে বন্ধ করল? বাইরে তাকিয়ে দেখি, চারদিক কুয়াশায় ভরে গেছে। গেটের ওপাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, সে যেন আমাকে ডাকছে, তুমি আমাকে দেখেছ, এখন তুমি যেতে পারো না। আমি ঘরের কোণে গিয়ে বসে পড়লাম, চুপচাপ, নিঃশব্দ, শুধু একটাই প্রশ্ন বারবার মাথায় ঘুরছিল, আমি কি সত্যিই এসব দেখছি, নাকি এটা কেবল কল্পনা? ভোর 5টা নাগাদ দরজাটা নিজে থেকেই খুলে গেল, সূর্যের আলো একটু একটু করে বাড়িতে ঢুকছিল। আমি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম,
পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কোনো আওয়াজ নেই। সেই কুয়াশা, সেই বাতাস, সব যেন এক রাতের জন্যই এসেছিল আমাকে ভয় দেখাতে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বাড়ি থেকে বেরোনোর পর আমার হাতে তখনও সেই চিঠিটা ছিল। বাস্তব চিঠি। তাহলে আমি যা দেখেছিলাম, শুনেছিলাম, অনুভব করেছিলাম, সব কি সত্যিই ঘটেছিল? মধ্যরাতে আমি কি দেখছি তা এখন আর আমার একার গল্প না। এটা তোমারও গল্প, কারণ তুমি এখন জানো মধ্যরাতে কিছু সত্যিই ঘটে। সকালের আলোয় বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের ভেতর যে ভয় আর অস্থিরতা জমে উঠেছিল তা কিছুতেই কাটছিল না। আমি বারবার ভাবছিলাম, আমি কি সত্যিই সেই নারীকে দেখেছিলাম? আয়নায় ছায়া ছিল, চিঠি হাতে এসেছিল কিভাবে? ঘুমাতে পারছিলাম না, চোখ বন্ধ করলেই সেই লাল শাড়ির নারী চোখের সামনে ভেসে উঠছে। তার সেই কথাটা, তুমি আমাকে দেখেছ, এখন তুমি যেতে পারো না। এটা কি শুধুই ভয়, নাকি কিছু আমার ভিতরে ঢুকে গেছে? আমি ভিডিও ক্যামেরা নিয়ে গিয়েছিলাম আগের রাতে। সাহস করে সেই ফুটেজগুলো দেখতে বসলাম। প্রথম দিকে সব স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু রাত 12:37 হঠাৎ ক্যামেরা ঝাঁকি খেতে শুরু করল। স্ক্রিনে এক ঝলক দেখলাম একটা নারী অবয়ব, ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। আমি তো কাঁপতে কাঁপতে বললাম, না না, এটা তো ফেক না, এ তো আসল। আমি তো পিছনে কাউকে দেখিনি। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ক্যামেরার লাস্ট ক্লিপে, যেটা আমি বন্ধ করেছিলাম 3টা নাগাদ, সেখানে একটা ফিসফিসে আওয়াজ শোনা যাচ্ছে, ফিরে এসো, এখনও শেষ হয়নি। আমি সব ঘটনা নিয়ে একজন প্যারানর্মাল গবেষক রঞ্জন ঘোষ এর সাথে দেখা করতে গেলাম। উনি বহু বছর ধরে এই ধরনের অস্বাভাবিক ঘটনা নিয়ে কাজ করছেন। সব শুনে উনি বললেন, তুমি যাকে দেখেছ, সে শুধুমাত্র এক আত্মা না, সে এক আবেগে আটকে পড়া চেতনা। তোমার মধ্যে এখন তার স্পর্শ আছে। তুমি যদি না যাও এবং জানতে না চাও, সে তোমার আশেপাশে থেকে যাবে। আমি বিস্ময় বললাম, মানে, সে আমার সাথে আছে এখন? তিনি মাথা নাড়লেন, হ্যাঁ, আর তোমার ওপর এখন একটা দায়, তাকে মুক্তি দিতে হবে। আমি কাঁপছিলাম, ভয় লাগছিল, কিন্তু একটা অনুভূতি মাথা থেকে যাচ্ছিল না। আমি যদি না যাই, তাহলে কি সে সত্যিই আমার জীবন ধ্বংস করে দেবে? আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফিরব। আমি আবার যাব সেই ভিলায়। এইবার আমি সঙ্গে নিলাম এক পবিত্র তাবিজ, পূজার সামগ্রী, আর সেই গবেষক রঞ্জনের নির্দেশ অনুসারে কিছু রক্ষা কবচ। রাত ঠিক 11:58 আমি আবার সেই ভিলার সামনে দাঁড়ালাম। বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে, তুমি এসেছ শেষ করতে। আমি ঘরে ঢুকে সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার আমি ভয় পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল আমি কারো কষ্ট দেখতে পাচ্ছি।